স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেই জন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের পরিছি মুঘলের হাতে, খানা খেতে হবে একসাথে, এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। আমরা তো রাজাকার ছিলাম না, আমরা তো আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। আইনমন্ত্রী সংসদে দাঁড়াইয়া উনি অনেকগুলা সত্য উনি চেপে গিয়েছেন এবং উনি অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিকভাবে, এবং খুবই মানে এত মানে এইভাবে লাই বলতে পারে, এটা আমার কাছে খুব অবাক হয়েছে। ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি মানে স্বীকার করলেন, এটা গভর্নমেন্টের একটা দীনতা, উনি স্বীকার করলেন যে আমরা আসলে যে একরকমের এটা ওনাদের হচ্ছে সংস্কার নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের পরিছি মুঘলের হাতে, খানা খেতে হবে একসাথে, এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে, পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে, এবং প্রতিষ্ঠানগুলো বিট্রেড ফিল করছে। কারণ আপনি বলেছেন, এবং পুলিশ সংস্কার কমিশন, পুলিশের সুরক্ষার জন্য পুলিশ সংস্কার কমিশন দরকার ছিল। আপনারা দেখেন পুলিশকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে দীর্ঘ 17 বছর। ভাই, পুলিশই তো মানুষ, প্রতিদিন গোসলে সেরাম না, তার তো নিজস্ব হচ্ছে প্রোটেকশনের দরকার আছে। কিন্তু আপনি দেখেন আবার পুলিশের পোস্টিং, আবার হচ্ছে পুলিশের প্রমোশন, আবার পুলিশের পদায়ন, সবগুলাকে হচ্ছে আপনার মন্ত্রীর ইচ্ছার মধ্যে আপনি রেখে দিলেন। আবার আপনি দেখেন আপনার বিচার বিভাগের আপনার হচ্ছে সংস্কারটা হয় নাই। এখানে সেক্রেটারি, ওই দিন আইনমন্ত্রী সংসদে দাঁড়াইয়া উনি অনেকগুলা সত্য উনি চেপে গিয়েছেন এবং উনি অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিকভাবে, এবং খুবই মানে এত মানে এইভাবে লাই বলতে পারে, এটা আমার কাছে খুব অবাক হয়েছে। উনি বলেছেন পোস্টিং, প্রমোশন, পদোন্নতির এটার কোনো এখতিয়ার নাকি আইনমন্ত্রীর নাই। খাতা কলমে অবশ্যই নাই, কিন্তু প্র্যাকটিসে আইনমন্ত্রী যেটা বলে সেটাই হয়। এখন আপনি একটা বিচারক, ফেয়ারলেস কোনো একটা বিচার কার্য পরিচালনা করবে, বাংলাদেশে তো এই পরিস্থিতি নাই। আপনি তার সেক্রেটারিয়েটটা আপনি তাকে দখল করে রাখলেন। এই ইন্টারিম গভর্নমেন্টটা ছিল ভিতরে বাইরে দুই দলের সমর্থনে। তো এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আর একটা দল ছিল যমুনাকে কিনারে। তো তখন তারা এখন বলতে পারে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন নাই। আমি এই ভাষায় বলতে চাচ্ছি না, আগে যা নির্ধারণ জনগণ করে দিয়েছিল, কেউ নির্বাচন তখন চায় নাই, কিন্তু নির্বাচন আদায় করে নিতে হয়েছে স্পিকার। এখানে সেটা দেশের ইতিহাস সাক্ষী দেবে। তো সুতরাং ওই 4 দিনের সরকার, 4 দিনের দুনিয়া, তো এখন বলতে গেলে যে ও उम्र दराज मांग के लाए थे 4 दिन, 2 अर्जों में काट गए, 2 इंतजार में, तो এখন খতম हो गए। তো এটা হচ্ছে শের, আমার কথা না। হ্যাঁ, বিএনপি সংস্কারের বিষয়ে টালবাহানা করছে। পরে একটা গণভোট হয়েছে স্পিকার, শাদি যদি জায়েজ না হয় তাহলে পরে লিজিটিমেট হয়ে যাবে না বাকিটা? এটা হচ্ছে মোটামুটি কথা। এখন বলছে গণভোট হওয়ার কথা। হ্যাঁ, আমাদের মাননীয় সংসদ সদস্য জুনায়েদ সাহেব, আরও অনেকে এখানে যারা ঐক্যমত্য কমিশনের মধ্যে, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে কাজ করেছেন, সদস্য ছিলেন, বিভিন্ন পার্টিকে প্রতিনিধিত্ব করেছেন, শাহাদত সাহেব, সেলিম সাহেব আছেন, আমাদের মাননীয় সদস্য তাহের সাহেব আছেন, আরও অনেকে আছেন। গণভোট হওয়ার কথা,
প্রস্তাব তো আমিই করেছিলাম বিএনপির পক্ষে। কিসের উপরে করেছিলাম? জুলাই জাতীয় সনদের যখন আপনারা আইনগত ভিত্তি চাচ্ছেন যে এটার একটা আইনগত ভিত্তি রচনা করার দরকার, তা আমরা বললাম যে ঠিক আছে, সার্বভৌম জনগণের কাছে যাই, তারা এই জুলাই সনদের পক্ষে আছে কিনা আমরা জেনে নেই। একটা রেফারেন্স আমার নেতারা বলেছে যে গণভোটের পক্ষে হ্যাঁ বলুন, বলেছে। কারণ এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে হঠাৎ করে একটা নাজিল করলো যে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ নামে একটা জিনিস। স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেই জন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার একটা প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে, তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। রেকর্ডেড আছে, ভিডিও আছে, প্রেসে আছে, সব জায়গায় আছে, ঘোষণা আছে। আজান দিয়েছে মানে স্পিকার, আমরা তো রাজাকার ছিলাম না, আমরা তো আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হচ্ছে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম। কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন 72-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কি এটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন, তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফরমিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হওয়ার পরেও তাকে নির্বাচিত ঘোষণা করে গ্যাজেট প্রকাশ না করার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন এনসিপির আরেক নেত্রী ও প্রার্থী মুনিরা শারমিন। রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই আবেদন জমা দেওয়া হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। আবেদনে মুনিরা শারমিন উল্লেখ করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক মনোনীত হয়ে নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। গত 23শে এপ্রিল বেআইনিভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আদেশের বিরুদ্ধে সংক্ষিপ্ত হয়ে আমি নির্বাচনী আপিল দায়ের করি। আমার আপিল মামলাটি 28শে এপ্রিল খারিজ করে দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তার 23শে এপ্রিল আদেশ এবং 27শে এপ্রিল আদেশের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করি। এই রিট মামলাটি 4 মে হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে শুনানি হবে। অতএব এই মামলায় শুনানি না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত না হওয়া আবশ্যক। যেহেতু আমার দল প্রথমে আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে, সেহেতু মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত, অন্যথায় আমি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব। এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান সাংবাদিকদের বলেন,
মনিরা শারমিনের আবেদনটি আমরা হাতে পেয়েছি। এই রিট মামলাটি সোমবার শুনানি শেষ না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ না করার অনুরোধ করেছেন। এটি আইনগতভাবে কতটুকু সম্ভব তা নিয়ে আমরা সোমবার সিদ্ধান্ত নেব। উল্লেখ্য, সরকারি চাকরি সংক্রান্ত জটিলতার বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। আর অন্যদিকে মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণের সময় ১৯ মিনিট পর জামায়াতের গ্যাজেট থেকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব জমা দেওয়ার কারণে প্রথমে তা গ্রহণ করেনি রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে হাইকোর্টের আদেশে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করে ২ মে বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ইসি কর্মকর্তাদের মতে, সোমবার হাইকোর্টের শুনানিতে যদি মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধতা পায় তবে এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কারণ ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে জামায়াত জোটের ভোটাররা ২ প্রার্থীর মধ্যে থেকে একজনকে বেছে নেবেন। আর যদি মনিরা আবেদন খারিজ হয় তবে নুসরাত তাবাসসুমই সরাসরি সংসদ সদস্য হিসেবে গ্যাজেটভুক্ত হয়ে যাবেন। চিফ প্রসিকিউটর বলেন, এই ঘটনার এর মধ্যে আমরা ৩২ জন নিহত ব্যক্তির তালিকা পেয়েছি। তারা শাপলা চত্বরে নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সে সময়কার সরকার ঊর্ধ্বতনদের বা পুলিশের দ্বারা জড়িত রয়েছেন কিংবা অর্থের যোগান দিয়েছেন তাদেরও আসামি করা হবে। তিনি আরও বলেন, শাপলা চত্বরের আরেকটা করতে